উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে আসলে উদ্যোক্তা তৈরি কিংবা উদ্যোগ বিকাশ এখন আর শুধু ব্যক্তিগত সফলতা নয়, এটি জাতীয় প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং উদ্ভাবনার একটি অন্যতম চালিকাও বটে। প্রশ্ন হলো, আমাদের নীতি নির্ধারণে কি উদ্যোক্তাদের জন্য এখন যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে, কিংবা একজন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কি ধরনের বা উদ্যোক্তা হতে হলে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? সেই সাথে প্রযুক্তি, বর্তমান সময়ে যে প্রযুক্তি, বৈশ্বিক প্রতিযোগিতা কিংবা আর্থিক সহায়তায় সবকিছুর মাঝে দাঁড়িয়ে আজকের উদ্যোক্তারা কোথায়? সুপ্রিয় দর্শক, আজ আলোচনা করব অর্থনীতি, উদ্যোগ ও উদ্যোক্তার ভূমিকা নিয়ে। আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমে এই ডানে রয়েছেন ডক্টর এ.কে.এম. নজরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর BIDS গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিক্স। সেই সাথে আরেকজন রয়েছেন হুমায়ুন রশিদ, সাবেক প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই ডক্টর এ.কে.এম. নজরুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আমরা বলছিলাম যে উদ্যোগ এবং উদ্যোক্তাদের নিয়ে আমরা আসলে আজ আলোচনা করব। সেক্ষেত্রে যদি আমরা জানি যে আমাদের এখন বর্তমান সময়ে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, নতুন তরুণ উদ্যোক্তা অনেক এসেছেন এবং হচ্ছেন। সেক্ষেত্রে যদি বলি যে স্টার্ট আপ বা নতুন উদ্যোক্তাদের জন্য দেশে কি এখনো উপযুক্ত ইকোসিস্টেম তৈরি হয়েছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে দেশে উদ্যোক্তা তৈরির প্রপার পরিবেশ ক্রিয়েট করা হয়েছে কিনা, অথবা আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেইখানে উদ্যোক্তা শ্রেণীর জন্য, বিশেষ করে যারা যুব সমাজের, যারা এই ফিল্ডে এন্টার করতে চায়, তাদের জন্য একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করা হয়েছে কিনা। দেখেন, আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশ ইকোনমি একটা ক্রস রুটের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা একটা বড় ধরনের পলিটিক্যাল পট পরিবর্তন হয়েছে। আমরা গ্লোবাল ইকোনমির পাশাপাশি আমাদের লোকাল ইকোনমিতেও এক ধরনের একটা ক্রাইসিস মুভমেন্ট যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে গত জুলাইয়ে যে এত বড় একটা পলিটিক্যাল পরিবর্তন হলো, সেখানের যদি মূল জায়গাটা আমরা দেখি, সেখানে কিন্তু যুব সমাজের ফ্রাস্ট্রেশন একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। তার মানে হলো, যুব সমাজের জন্য প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, তাদের এমপ্লয়েবিলিটি, তাদের জন্য অপরচুনিটিস ক্রিয়েট করা, তারা যাতে অ্যাক্টিভলি আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, সেই জায়গাটা ক্রিয়েট করা, স্পেসটা ক্রিয়েট করা। আপনি যে কোশ্চেনটা করেছেন যে উদ্যোক্তা তৈরির জন্য বা উদ্যোক্তাদেরকে মানে এই ফিল্ডে নিয়ে আসার জন্য প্রপার ইনসেন্টিভ বা প্রপার পরিবেশ ক্রিয়েট করা হয়েছে কিনা, সেক্ষেত্রে আমি যেটা বলবো, দেখেন আমাদের অনেক চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলো এমন না যে রিসেন্ট টাইমে সেই চ্যালেঞ্জগুলো আসছে। আমাদের চ্যালেঞ্জগুলো কিন্তু হিস্টোরিক্যালি আমাদের এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সে ফর এক্সাম্পল, যদি আমি উদ্যোক্তাদেরকে এনকারেজ করতে চাই, যে ধরনের এনভায়রনমেন্ট আমাকে ক্রিয়েট করে দিতে হবে। সবার আগে আমি মনে করি বাংলাদেশে যে জায়গাটা সবচেয়ে বড় সমস্যা, অ্যাক্সেস টু ইনফরমেশন, প্রপার ইনফরমেশন। অনেক যুব সমাজের অনেকে জানেই না শুরুটা আমি কোথা থেকে করব। আমরা একটু আগে কথা বলছিলাম, এই বিষয়গুলো নিয়ে একটু আগে কথা বলছিলাম, যে এখানে একজন উদ্যোক্তা যখন মানে ইনভেস্ট করবে, সে তো অনেক সময় মানে ইনফরমেশনের যে একটা বিশাল গ্যাপ আছে, সেই গ্যাপটা সে মানে অনেক সময় জানে না ইনফরমেশনটা কোথায় পাবে। অনেক সময় আমরা এটা জানি না গভর্নমেন্টের রেলিভেন্ট ডিপার্টমেন্টগুলা তাদের রুলটা যেটা, ইনফ্যাক্ট তাদের ভিতরেও এই একই রকম সমস্যা আছে যে তারা কি রুলটা প্লে করবে, কতটুকু রুল প্লে করবে, কি ধরনের রুল প্লে করলে উদ্যোক্তা শ্রেণী এখানে উঠে আসবে, সেই জায়গাগুলো একটা সিরিয়াস মানে প্রবলেম আছে। সেকেন্ড, আমি মনে করি যে কনফিডেন্স বিল্ডিং, যে কোনো বিজনেসের ক্ষেত্রে যদি আপনি উদ্যোক্তা তৈরি করতে চান, সবার আগে তাকে সেই কনফিডেন্সটা দিতে হবে। উদ্যোক্তা মানে কিন্তু এটা ব্যাপারটা এরকম না যে আমি একটা জায়গায় এন্টার করলাম আর ইমিডিয়েটলি আমার প্রফিট শুরু হলো, ব্যাপারটা এরকম না। আমার সেখানে কনফিডেন্সের ব্যাপার, সেখানে অনেক সাধনার ব্যাপার আছে। আমরা গ্লোবালি বিভিন্ন কান্ট্রির দিকে তাকিয়ে দেখি, আপনি স্টার্ট আপের কথা বলেছিলেন একটু আগে, আমাদের এখানে হচ্ছে না, ব্যাপারটা এরকম না। অনেক কিন্তু সুন্দর এক্সাম্পল ইন দ্য মিন টাইম আমরা ক্রিয়েট করতে পেরেছি। কিন্তু আমি তারপরেও বলবো, সার্বিকভাবে যদি বলেন, সার্বিকভাবে উদ্যোক্তা শ্রেণী ক্রিয়েট করার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, সেখানে অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে, এবং এই জায়গাগুলো আমাদের প্রোঅ্যাক্টিভ ওয়েতে আমাদেরকে দেখতে হবে, খুব দ্রুত দেখতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই হুমায়ুন রশিদ আপনার কাছে। একই প্রশ্ন আপনার কাছেও যদি আমি আসি, যে স্টার্ট আপ সংস্কৃতি আমাদের অর্থনীতির কোন কোন খাতে আসলে ইতিবাচক পরিবর্তন আনছে, সেই সাথে আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন নজরুল ইসলাম যে অতিথি আছেন, উনি বললেন যে যুব সমাজের ফ্রাস্ট্রেশনের কথা বললেন, পরিবেশের কথা বললেন। সেই ক্ষেত্রে যদি বলি যে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ এখন অনেক বেড়েছে, এটা যেমন সঠিক, তেমনি চাকরি নিরাপত্তার বিষয়টা তাদের পিছিয়ে রাখছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
আপনি আপনি যদি দেখেন সরি, আপনার বাংলাদেশে মানে যুব সম্প্রদায় কি পরিমাণ জব মার্কেটের জন্য আসছে, প্রায় 3 মিলিয়ন। এর ভিতরে 1.4 মিলিয়ন লোকের কাজ হয়, 1.6 মিলিয়ন লোকের কোনো কর্মসংস্থান হয় না। আমরা কিন্তু একটা বেকার দেশ হিসাবে তৈরি হচ্ছি। এখান থেকে বেরিয়ে আসতে হলে উদ্যোক্তা তৈরি করার, এখন না, আগে থেকেই 50 বছর আগে শুরু হওয়া উচিত ছিল, যেটা আমরা পিছিয়ে আছি। আমাদের আগামীতে আরও 50 বছর এরকম যুব সম্প্রদায় কর্মসংস্থানের জন্য আসবে কিংবা উদ্যোক্তা হিসাবে আসবে। এটার জন্য আমাদের দরকার প্রথম হচ্ছে পলিসি। আমাদের আজকের চিন্তা করে কোনো কিছু করা উচিত না, একদমই না। আমাদের আগামীর ভবিষ্যৎ কী হবে, আমাদের আগামীতে এআই আসবে, আমাদেরকে আগামীতে ডিফারেন্ট থিঙ্কিংয়ে যেতে হবে। এই যদি চিন্তাগুলো আমরা এখন থেকেই মাথায় প্রসেস করি এবং আমরা যদি পলিসি রিফরমেশনসে যাই, এবং এই পলিসিটা যেটা আগামীর উদ্যোক্তাদেরকে সহায়ক হিসাবে কাজ করবে। আজকে দেখেন, আম হচ্ছে, আগে রাজশাহীতে হতো, এখন রংপুরে হচ্ছে, এখন সাতক্ষীরাতে হচ্ছে। এই আমের যে ভ্যালু এডিশনস কি আমরা করাতে পারছি? উদ্যোক্তা হচ্ছে তৈরি করার, কিন্তু এই ইনোভেশনের সব জায়গায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। কেন গ্যাপ রয়ে গেছে ইনোভেশনে? কারণ হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্ট, যারা পলিসি মেকার্স কিংবা যারা সহায়ক, এরা এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস নাই, ট্রান্সপোর্টে চাঁদা দিতে হয়, ট্রান্সপোর্টের ভাড়া বৃষ্টি হলে বেড়ে যায়, রোদ উঠলে আবার কমে বেড়ে যায়। এরকম যে একটা একটা আনকালচারাল একটা থিং ইয়াতে আছে। উদ্যোক্তা কিভাবে এই কনফিডেন্সটা পাবে? এই কনফিডেন্সটা পলিসি আকারে নিয়ে আসতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে প্রচুর, রেল রোড আপনাদের ডেভেলপমেন্ট হয়নি। আমরা ট্রেনে করে, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, চায়নাতে দেখেন, সব জায়গাতে কিন্তু রেল রোডের একটা বড় কনস্ট্রাকশন হয়েছে। আমাদের রেল ইনফ্রাস্ট্রাকচার আছে, সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু আপনার গুডস ট্রান্সপোর্টেশনের জন্য এখন পর্যন্ত আমরা এটাকে ব্যবহার করতে পারি নাই। ফলে আমাদের দেশে অ্যাগ্রো বেসড প্রোডাক্ট, কৃষি পণ্য রংপুর থেকে আসতে পারছে না, কিংবা সাতক্ষীরা থেকে ওই ট্রাকের উপর নির্ভর করছে, রোডের উপর নির্ভর করছে। রোড হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, মিছিল মিটিং এসবের জন্য। আপনি কোথায় যাবেন? এই উদ্যোক্তা তার আগামী বছর আর আমের চাষ করবে না। তাহলে হচ্ছে এটা কি? এটার ভ্যালু অ্যাডিশনও হচ্ছে না, নতুন এটার যে একটা নতুন সেক্টর ডেভেলপ হতে পারতো। আমি শুধু একটা সেক্টরের কথা বলেছি। আমি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্যবসার সাথে জড়িত এবং এনার্জি ব্যবসার সাথে জড়িত। এটা আগামীতে যতদিন সভ্যতা থাকবে ততদিন কিন্তু এই ইলেকট্রিক্যাল ব্যবসা থাকবে, মেকানিক্যাল ব্যবসা থাকবে, কিংবা এনার্জি রিলেটেড ব্যবসা থাকবে। প্যাটার্ন চেঞ্জ হবে। এইসব জায়গায় ইয়াং জেনারেশন অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে, তাদের ইনোভেশনস অনেক বেশি, কিন্তু তারা এখানে সাহস পায় না, বিকজ পলিসি তাদেরকে প্রোটেক্ট করে না। একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে সে যদি বলে যে আমি একটা স্টার্ট আপ করতে চাই, কিংবা আমি একটা এআই বেসড একটা কোম্পানি করতে চাই, ও ট্রেড লাইসেন্স পাবে না। কারণ হচ্ছে ওই ট্রেড ইউনিয়ন, ওই যে ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব আছেন, উনি কিন্তু এআই বোঝেন না, কিংবা সিটি কর্পোরেশনের যিনি আছেন উনি এটার ব্যাপারে অত বেশি অবগত না। আবার হচ্ছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও কি তাই হবে? যে পদ্ধতির এখন হচ্ছে না, এখন অবৈধ পথে এই ছেলেগুলাকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে একটা ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে। যতক্ষণ না আমরা এই পদ্ধতি থেকে না বেরিয়ে আসতে পারবো, আমরা যতই বলি না অনলাইন, আমরা যতই বলি না যে আনম্যানড অপারেশনস আমাদের দেশে হবে, এই মুখেই বলছি, আজকে অনেক বছর যাবৎ এই কথা হচ্ছে, কিন্তু কোনো ফলপ্রসূ কোনো কিছু হয় নাই। কারণ হচ্ছে এটা যারা, এই যে আমাদের দেশে যে ব্যুরোক্রেসিটা আছে, এটা কিলিং ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসিটা হচ্ছে একটা, এই ব্যুরোক্রেসির থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যুরোক্রেসিটা আনম্যানড হতে হবে। আনম্যানড মানে কি? যে আমি কোনো লোকের সামনে যাব না, একটা ইয়াং ছেলে ওই সরকারি কর্মকর্তার কাছে যে সার্ট করবে না। কেন করতে হবে তাকে? সে ইচ্ছা করলে অনলাইনে ওই অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারে এবং 3 দিনের ভিতর সে রিপোর্টও পেয়ে যেতে পারে যে তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কিনা, আর না হলে কেন হয়নি।
এই জিনিসগুলো জানার তো তার অধিকার আছে। এই জিনিসগুলো অটোমেশন অনেক আগে হওয়া উচিত ছিল। এই অটোমেশন ইচ্ছাকৃতভাবে করা হয় নাই, অটোমেশনটাকে ইচ্ছাকৃতভাবে ডিসকারেজ করা হয়েছে। বাংলাদেশের বাজেটের একটা অনেক বড় বাজেট, বাংলাদেশের বাজেট এই সরকারি প্রশাসনিক কার্যকর পরিচালনার জন্য ব্যবহার হয়। কেন এই জায়গাটাতে সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু একটা সুন্দর উদ্যোক্তা হতে পারত। সুন্দর উদ্যোক্তার দরকার আগামী ভবিষ্যতের জন্য। আমাদের তাদের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত। সেই কমিটমেন্টটা হচ্ছে যে আমরা তাদেরকে একটা সুন্দর এনভায়রনমেন্ট দেব, যেখানে তারা উদ্যোক্তা হবে, তারা চাকরি দিবে, চাকরির জন্য চাকরির পেছনে ঘুরবে না। আপনাকে ধন্যবাদ হুমায়ুন রশিদ। আমি যেতে চাই নজরুল ইসলাম আপনার কাছে। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, দেশি উদ্যোক্তাদের মধ্যে ইকুইটি ফাইন্যান্সিং এর যে চর্চা রয়েছে বা চর্চাটা কম, এর কারণ কি? উদ্যোক্তাদের প্রস্তুতি ঘাটতি নাকি হচ্ছে বিনিয়োগ কাঠামোর দুর্বলতা? দেখেন, অলরেডি হুমায়ুন সাহেব যে বিষয়টা এখানে উল্লেখ করেছেন, আমি ওনার সাথে 100% একমত। যে দেখেন, প্রথমত পলিসিগত একটা গ্যাপ আমাদের এখানে আছে, যে জিনিসটা সবার আগে আমাদেরকে ঠিক করতে হবে যে আমার পলিসি কি। এবং উনি কিন্তু রাইটলি বলেছেন যে এই পলিসিটা এখন কেন, এটা আমার শুরু করা দরকার ছিল আজ থেকে, স্বাধীনতার পরপরই আমার এটা কিন্তু হাতে নেওয়া উচিত ছিল। যে আমি জানি আমার পপুলেশন গ্রোথ কিভাবে বাড়ছে, আমি জানি আমার ইকোনমির স্ট্রাকচার কি, সরকার কতটুকু ইনভেস্ট করবে, বেসরকারি সেক্টর থেকে কি পরিমাণে জব ক্রিয়েশন হবে বা কন্ট্রিবিউশন হবে। আমি জানি সময়ের সাথে আমার ওয়ার্কিং পপুলেশন, যারা কর্মক্ষম মানুষ, আমাদের জনগণের কিন্তু একটা বড় অংশ এখন কর্মক্ষম, তাই না? আমরা প্রায় সেটা 70% আশপাশে। কারণ এই মুহূর্তে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড স্টেজে, তার মানে আমার ইউথরা এই জায়গাটায় এন্টার করবে, তারা জব মার্কেট হোক, তারা উদ্যোক্তা হোক, তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। এবং সেই কন্ট্রিবিউশনের মাধ্যমে যে কোনো জাতি তার সারা জাতির ইতিহাসে একটা সময় আসে যখন এরকম একটা অপরচুনিটি থাকে, যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড স্টেজে আমরা এন্টার করি এবং সেটাকে ইউজ করে দেশ সর্বোচ্চ ইকোনমিক বেনিফিটটা নিতে পারে। সেই জন্য এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। তো তাহলে সবার আগে আমার পলিসিগত যে সমস্যাটা, সেই জায়গাটা আমাকে দেখতে হবে, পলিসিতে কোথাও আমাদের ল্যাকিংস আছে কিনা, পলিসিটাকে আমি রাইট টাইমে রাইট পলিসিটা আমি ডিজাইন করেছি কিনা। এরপরে আমাকে যেটা দেখতে হবে, যেটা একটু আগে আমি বলেছিলাম, যে আমি কি কনফিডেন্স বিল্ডিং করতে পারছি কিনা যুব সমাজের ভিতরে। কনফিডেন্স কিন্তু বিজনেসে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা আমি বলবো ক্রাইটেরিয়া। আমি যদি কাউকে বিজনেসে আনতে চাই, আমি তাকে এনকারেজ করতে চাই, আমাকে কনফিডেন্স দিতে হবে। নজরুল ইসলাম, অনেক সময় আমরা দেখতে পাই যে একজন তরুণ হয়তো তার প্রাথমিক পুঁজি আছে কিংবা সে পরিবেশটা সে পাচ্ছে, কিন্তু কিভাবে শুরু করবে, কোন কাজটি দিয়ে শুরু করবে, এই যে আপনি কনফিডেন্টের কথা বলছিলাম, এই জায়গাটা একটা অভাব থেকে যায়। এই ঘাটতি আমরা কিভাবে পূরণ করতে পারি? দেখেন, যেটা একটু আগে আমি বলেছিলাম যে শুরুটা কোথায় করবো, তার মানে হলো একটা ল্যাক অফ ইনফরমেশন। শুরুতে আমি বলেছিলাম আমার কিন্তু অনেক জায়গায় আমি প্রপার ইনফরমেশনটা পাই না। আমরা কি এই তরুণদেরকে নিয়ে আমরা ইনফরমেশন শেয়ারিং একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায় কিনা আরো বেটার ওয়েতে, যেটা ইজিলি আমি অ্যাক্সেস করতে পারবো। সেকেন্ড হলো, আমি তাদের কনফিডেন্সটা এমনি আসবে না, আমাকে সেই পরিবেশ ক্রিয়েট করতে হবে। আমি একটু আগে জাস্ট ওনার বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন যে একজন যুব সমাজের একজন যে যথেষ্ট স্মার্ট, যথেষ্ট ট্যালেন্টেড, তার ক্রিয়েটিভ আইডিয়া আছে, সে কেন একটা সরকারি অফিসে একজন অফিসারের সামনে দিনের পর দিন সে ধর্ণা দিয়ে বসে থাকবে? সেই পরিবেশ যদি হয়, নিশ্চয়ই তাহলে সে কোনোভাবে এনকারেজড ফিল করবে না। আর সেকেন্ড হলো, যেটা আপনি বলছেন যে আমাদের উদ্যোক্তাদের, দেখেন রিসেন্ট টাইমে বেশ ভালো কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। একেবারে গ্রামাঞ্চল থেকে শুরু করে আমাদের আইটি সেক্টর অনেকে ইনভেস্ট করছে বা উদ্যোক্তা হিসেবে সামনে আসছে, তারা যথেষ্ট ভালো করছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ, আমি ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন, ইন্ডিয়াতে একটা ছেলে ইউকে থেকে একটা মাস্টার্স করে, ইউএস থেকে একটা মাস্টার্স করে, সে ইন্ডিয়াতে এসে সে একটা চমৎকার একটা রেস্টুরেন্ট খুলে বসে গেছে। এই কালচারটা এখন আমাদের এখানে নেই কিন্তু, কারণ আমরা এটাকে কি মনে করছি সামাজিকভাবে, আমি রেস্টুরেন্টে বিজনেস করবো, এটা তো আসলে এডুকেটেড একজন পার্সন এখানে কেন ইনভেস্ট করবে? আমাদের সমাজের যে ওভারঅল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও কিন্তু সময় আসছে। কারণ কিছু জায়গায় আমরা এখনো, আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত একটা চাকরি করব, আমার এই একটা ডেজিগনেশন থাকবে, সেটা হলে সমাজে আমার ভ্যালুটা অনেক বেড়ে যাবে। আমি একজন উদ্যোক্তা, কি উনি এই একটা পার্টিকুলার ভেঞ্চারে ইনভেস্ট করেছেন, উদ্যোক্তা, আমরা তাকে মনে করি আর এই ছেলে চলতে পারে। আপনি বিয়ের ক্ষেত্রেও যদি দেখেন, আমি জাস্ট একটু অনুভব বলছি, যে সামাজিক দৃষ্টিভঙ্গি দেখতে গেলে
ছেলে কি, ছেলে এই জায়গায় চাকরি করে, সরকারি চাকরি, তার জায়গায় কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি, আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, একটু আগে আমি ওনার সাথে কথা বলছিলাম, উনি চমৎকার একটা মানে স্টেটমেন্ট দিয়েছেন যে দেখেন ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার যে রিলেশন সারা দুনিয়াতে যেভাবে হয়, বাংলাদেশে কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে সিরিয়াস গেপ। আমি একাডেমিয়ার একজন লোক হিসাবে, যেহেতু আমি একাডেমিক্সে আছি, আমার কাছে পুরোটাই মনে হয় আমরা একাডেমিক্সে যা করছি এটা ডিমান্ড ড্রাইভেন নয়। মানে এটা পুরোটাই হলো মানে রাদার আমি সমাজের উপরে চাপিয়ে দিচ্ছি। আমি যে সাবজেক্টটা পড়াবো, আমি কি জানি যে ইন্ডাস্ট্রির ডিমান্ড কি, আমি কি জানি এই ফিল্ডের সামনে গিয়ে উদ্যোক্তা শ্রেণী ক্রিয়েট করার জন্য এই নলেজটা তার জন্য খুব ইউজফুল হবে। আমি তো সার্টিফিকেটধারী ডিগ্রিধারী আমি বেকার প্রডিউস করছি, আমাদের শিক্ষা পুরো সেক্টরটা এটা। আমি মানে একটু মানে দুঃখ নিয়েই কথা বলছি যে আমরা আবার ওই জুলাইয়ের পটভূমিতে চলে যাচ্ছি, যে আমাদের ইউথদের ভিতরে যে একটা বিশাল অ্যাসপিরেশন ছিল, সেখানে কোথাও সম্ভবত এডুকেশন নিয়ে আমরা কোনো ধরনের পরিবর্তন দেখলাম না। অনেক কিছু হয়েছে, আমি এটা মানা করছি না, স্বল্প সময়ের ভিতরে অনেক কমিশন, 6টা কমিশন গঠন করা হয়েছে, অনেক জায়গায় রিফর্ম আনা হয়েছে, কিন্তু এডুকেশন জায়গাটা, যে জায়গাটা আজকে উদ্যোক্তা বলেন, চাকরির ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট, আমরা কিন্তু এই সমাজে এখনও দাঁড়িয়ে আমার যেখানে জব ক্রিয়েশন খুবই লিমিটেড, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট খুবই লিমিটেড, কনফিডেন্স নেই, সেখানে আমরা এখনও ইন্ডাস্ট্রি যখন স্কিল ম্যান পাওয়ার খুঁজে, আমরা লোকালি সেটাকে রিক্রুট করতে পারি না, অনেকাংশেই আমাকে দেশের বাইরের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তার মানে হলো উনি একটু আগে বলেছেন যে আমরা প্রায় 3 মিলিয়ন বা 30 লাখের মতো যুবক প্রতি বছর জব মার্কেটের জন্য রেডি হচ্ছে, 50%ও জব মার্কেটে ঢুকতে পারছে না। আর একটা বড় কারণ কিন্তু এটাও, যে সেটা হলো যে আমরা রাইট কাইন্ড অফ এডুকেশন যেটা দরকার ছিল, হিউম্যান রিসোর্স ক্রিয়েট করার প্রথম ক্রাইটেরিয়া হলো whether I am going to provide the right kind of education or not, education that is demanded by the industry, education that is going to create opportunities। সেই জায়গাটা সম্ভবত আমরা হিট করতে পারছি না, এবং সেটা আমার এডুকেশনের পুরো এন্টায়ার এডুকেশন সেক্টরটাকে চেঞ্জ করতে হবে, এডুকেশন পলিসিতে পরিবর্তন আনতে হবে। আমি আজকে বাংলাদেশে বলেন এমন কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নাই, যদি 115-16টা প্রাইভেট ইউনিভার্সিটি পারমিশন দেওয়া হয়েছে, সবাই বিবিএ এমবিএ অফার করে। এমন সাবজেক্টও আছে যেটা বাংলাদেশে জব মার্কেটে যথেষ্ট ডিমান্ড আছে, আমরা কিন্তু দেশের বাইরে থেকে রিক্রুট করছি, আমরা শ্রীলঙ্কা থেকে রিক্রুট করি। এমনও আছে স্টুডেন্টরা ওই সাবজেক্টটাই চুজ করে যে সাবজেক্টে পড়াশোনা করলে ভালো একটা জব পেতে পারে। এক্স্যাক্টলি, মানে দেখেন স্টুডেন্টের সামনে একটা স্টুডেন্ট তখনই, আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে নিড বেসড এডুকেশন বলে একটা জিনিস আছে। নিডটা কি? সবাই যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করতে হবে তা কিন্তু দরকার নাই। এখানে নিড হচ্ছে আগামী প্রজন্মের জন্য দরকারটা কি। আপনার হসপিটালিটি ম্যানেজমেন্টের লোক দরকার হবে, হাসপাতালের আপনার নার্সিংয়ের লোকের দরকার হবে, ওয়েল্ডারের দরকার হবে সে বিল্ডিংয়ের জন্য, আপনার ইলেকট্রিশিয়ান কিংবা ফর্কলিফট অপারেটরের দরকার হবে। সবাই কেন ইউনিভার্সিটিতে যাবে? দরকার নেই তো। এটা সামাজিক একটা আমাদের জন্য প্রতিবন্ধকতা। ধন্যবাদ হুমায়ুন রশিদ। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আর ফিরবো আলোচনায়। আমরা জানি যে একজন নতুন উদ্যোক্তা মানে উদ্যোগ শুরু করার প্রথমেই যে চ্যালেঞ্জটি ফেস করে সেটা হচ্ছে প্রাথমিক পুঁজির যে একটি বড় চ্যালেঞ্জ, তার আর্থিক সহায়তা, এটি নিয়ে হয়তো অনেক উদ্যোক্তাই পিছিয়ে পড়েন। সেক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে ভেঞ্চার ক্যাপিটাল ও অ্যাঞ্জেল যে ইনভেস্টরদের ভূমিকা আমাদের দেশে কতটা আসলে কার্যকর? আমাদের দেশে উদ্যোক্তা ওনারাও খুব একটা জানেন না, কিংবা আমাদের দেশে ইকুইটি ফাইন্যান্স বলেন, কিংবা অ্যাঞ্জেল ফান্ড বলেন, কিংবা ভেঞ্চার ক্যাপিটাল, এই জিনিসগুলো একবারে এই প্রোডাক্টগুলো আসে নাই খুব একটা। কেন আসে নাই? আসে নাই কারণ হচ্ছে যে এইখানে কালচারটা ডেভেলপ হয় নাই। এই যে ইকুইটি ফাইন্যান্স, ইকুইটি মার্কেট অনেক বড়, ডেট মার্কেটের চেয়ে কম, মানে অনেক বড় ইকুইটি মার্কেটটা। এই আপনি যদি দেখেন চায়নাতে কিংবা ভারতে কিংবা অন্যান্য দেশেও ইকুইটি মার্কেট কিন্তু একটা খুব ইন্টারেস্টিং মার্কেট। বাংলাদেশে ইকুইটি মার্কেটটা ডেড, ইকুইটি মার্কেটে বলে বাজার নাই। এক, দুই নম্বর হচ্ছে আমরা টোটালি ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ক্যাপিটাল মার্কেটকে আমরা গ্রো করি নাই, করতে দেই নাই, একটা মাফিয়া কন্ট্রোলে ছিল। এই যে জায়গাটা থেকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। ফলে উদ্যোক্তা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল,
এখানে কানেকশনসটা ছিল না। কিছু কিছু জায়গায় উদ্যোক্তা সাকসেসফুল যারা উদ্যোক্তা তাদের কিন্তু ইকুইটি ফাইন্যান্স আসছে, ভেঞ্চার ক্যাপিটালরা আসছে, বাইরে থেকে আসছে, এই অ্যাঞ্জেল ফান্ড আসছে। এই কালচারে যদি আমরা একটু এগিয়ে আসতে পারি সামাজিকভাবে, এবং এইটাকে যদি সরকার পলিসি দিয়ে প্রোটেক্ট করে এই ধরনের উদ্যোক্তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেন, তাহলে এই উদ্যোক্তা মানে বিনিয়োগকারী থেকে সাকসেসফুল বিনিয়োগকারী হতে পারবে। এটার জন্য আমাদের দরকার কিছু পলিসি রিফরমেশনস, এবং সরকারকে এগিয়ে আসতে হবে। আইসিবি আছে, আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের ফান্ডে এসএমইদেরকে ফান্ডিং করবেন। শুধু ইন্টারনেট বেসড কেন আপনি বলছেন? আপনি কেন ইন্টারনেট বেসড কথা বলছেন? আমরা তো ইন্টারনেট বেসড সবাই যেতে পারবো না। যে মিষ্টি বানায় তাকে কেন আপনি কনসিডার করছেন না যে সে মিষ্টি বানিয়ে সারা বিশ্বে রপ্তানি করতে পারবে? একটা হলদিরাম যদি করতে পারে, কেন আমি করতে পারবো না? এই ধরনের ভ্যালু এডিশনস এটা করতে হলে আমাদেরকে ফোকাস করতে হবে যে বাজার কিন্তু বাংলাদেশ না, বাজার সারা বিশ্ব। বাজার আমার পণ্য, আমি যে পণ্য এখানে তৈরি করব, আমি কেন ভারতে রপ্তানি করতে পারবো না? আমার কি কি সমস্যা আছে, আর কি কি করলে আমি ভারতে রপ্তানি করার জন্য কোয়ালিফাই করব, আমি কি কি করলে চায়নাতে এক্সপোর্ট করতে পারবো। ফলে এই জায়গাগুলোকে আমাকে জানতে হবে, এবং জানার জন্য আমাদের যারা উদ্যোক্তা তাদেরকেও নতুন করে গোছাতে হবে, তাদেরকে পলিসিটা শেখাতে হবে। এটা স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকেও এই জিনিসগুলা তৈরি করা যেতে পারে। এটা উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখনই কিন্তু সে যদি জানে যে আমি যদি উদ্যোক্তা হতে চাই তাহলে আমাকে এই প্রসেসে, এই ডাউন দ্য লাইন আমাকে এটাকে ফলো করতে হবে। ফলে এই পড়াশোনাটা পুঁথিগত না, পুঁথিগতর পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টির মতন পড়াশোনা আমাদেরকে এনকারেজ করতে হবে। ফান্ড আছে, সারা বিশ্বে ফান্ড আছে, আমরা এই ফান্ডগুলো পেতে পারি। আগে ইন্টারনালি আমাদের দেশের ফান্ডগুলোকে আমাদের ব্যবহারের প্রসেসটা জানতে হবে। হুমায়ুন রশীদ, এখানে ফান্ডের কথা যখন আপনি বলছেন যে একে তো হচ্ছে ঋণ পাওয়াটা অনেকটা সহজলভ্য নয় নতুন উদ্যোক্তাদের জন্য, যেমন গ্যারান্টির একটা বিষয় থাকে। আসলে একজন নতুন উদ্যোক্তা কি গ্যারান্টেড দিয়ে তারপরে ব্যাংক থেকে ঋণ নেবে, এই একটা বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি ইনভেস্টরের কথা বলি, ল্যাক অফ ইনভেস্টর কনফিডেন্স একটা বিষয় আছে। নতুন উদ্যোক্তাদের প্রতি ইনভেস্টর সেই কনফিডেন্স যে জায়গাটা পাচ্ছে না, এক্ষেত্রে কি বলবেন আপনি? আপনার অন্যান্য দেশে ইন্স্যুরেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্কেট। এটা মানে বিজনেস লস কম্পেনসেশনস, ইন্স্যুরেন্স, এটার প্রোটেকশন আছে। আমাদের দেশে কালচারই নাই। আমাদের দেশে একটা ইন্স্যুরেন্সটা একটা খুব ক্লোজ একটা জায়গায় আছি আমরা। 2 নম্বর হইতেছে যে যারা ইনভেস্টমেন্ট করছেন তারা কিভাবে প্রোটেক্টেড হবেন, এবং তারা কিভাবে লং টার্মে আপনি ইনভেস্টমেন্টগুলো পেতে পারে। আপনার দেখা যায় ব্যাংক একটা 4 বছর 5 বছরে কোলেটারাল নিয়ে তারপরে পুরো সিকিউরড করেন। একটা নতুন উদ্যোক্তার পক্ষে তো সেই সিকিউরিটি এনশিওর করা সম্ভব না। তাহলে কি অল্টারনেটিভটা কি? এটাই ইনোভেট করতে হবে। কে করবে? যারা পলিসি মেক করে তারা করবে। 2, আমাদের দেশে এই উদ্যোক্তাদের যে ফান্ডিংয়ের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা ডিপার্টমেন্ট আছে যারা কন্ট্রোল করে, যারা ফ্যাসিলিটেট করে। এই কোভিডের পরে তারা প্রচুর টাকা তারা ইনভেস্ট করেছে, এই স্মল বিজনেসদেরকে ফান্ডিং দিয়েছে, লং টেনিউরে ফান্ডিং দিয়েছে, 20 বছর 30 বছর এরকম টাইমের জন্য তারা ফান্ডিং করেছে, যে যাতে তারা রিকভার করে এবং তারা যাতে জব ক্রিয়েট করে। একটা উদ্যোক্তা কিন্তু ভবিষ্যতে যে জিনিসটা সবচেয়ে বড় কন্ট্রিবিউট করে তারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করে। এটা ভোলার উপায় নাই। এই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করতে হবে। একজন উদ্যোক্তা নতুন যখন একটি কাজে মানে সে শুরু করবে তখন তার পরের মাস থেকেই প্রফিট আসে না, কিন্তু ব্যাংক লোন যদি নেওয়া হয় দেখা যায় তার পরের মাস থেকেই ইন্টারেস্টের একটা বিষয় থেকে যায়। এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে, ফলে ব্যাংকের রাস্তা থেকে বেরিয়ে আসতে হবে। সোজা কথা, যে ব্যাংকের কাছে যাওয়া যাবে না, তাহলে কার কাছে যাবে মানুষ? ফড়িয়ার কাছে যাবে, কিংবা ওই গ্রামের ওই যে লোক টাকা লগ্নি করে তার কাছে যাবে?
না, এমন একজনের কাছে যেতে হবে, সেটা সরকারের একটা ফান্ড থাকতে হবে, যে ফান্ডের টেনিউর হতে হবে 10 বছর, 12 বছর, 15 বছর। এই ছেলেটা তার বিজনেস ডেভেলপ করে একটা রিসার্চ R&D ফার্ম হতে পারে। R&D ফার্মের ব্যবসা কিন্তু অনেক বেটার। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস, যারা ওনাদের মতন শিক্ষিত লোক, ওনারা ধানের উপরে কাজ করেন। আমেরিকান ধান কিংবা ইংল্যান্ডের কোনো একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট যেটা রিসার্চ হচ্ছে বাংলাদেশে, এই ডেটাগুলো চলে যাচ্ছে ওখানে। এটাও কিন্তু একটা ব্যবসা, এটা একটা বড় ব্যবসা। আউটসোর্সিং। আপনাকে ধন্যবাদ হুমায়ুন রশিদ। যেতে চাই নজরুল ইসলাম আপনার কাছে। আসলে একই প্রশ্ন আপনার কাছে, যে এই প্রাথমিক পুঁজির জায়গাটা থেকে কি করে, এই চ্যালেঞ্জটা কি করে একজন নতুন উদ্যোক্তা মোকাবেলা করবে, সে সাথে আপনি আমাদের বলবেন যে বিনিয়োগ ঝুঁকি কমাতে সরকার কি উদ্যোক্তাদের জন্য কোনো গ্যারান্টি স্কিম বা প্রাইমারি লস কভারেজ চালু করতে পারে কিনা? দেখেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জনাব হুমায়ুন রশিদ সাহেব অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট উনি অ্যাড করেছেন। আমি ওনার সাথে ফুললি একমত যে দেখেন, সবার আগে একজন যুব সমাজের, যে কয়েকদিন আগে হয়তো ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসছে অথবা একটা স্কিল ডেভেলপ করে সে আসছে এবং সে চায় এটা প্র্যাকটিক্যালি মাঠে অ্যাপ্লাই করবে, এখন তার জন্য সবার আগে যে জিনিসটা আসবে সেটা হলো যে আমি এই বিজনেসটা বা এই ইনিশিয়েটিভটাকে সামনে নেওয়ার জন্য যে টাকাটা দরকার, কি আমাকে টাকাটা দেবে? আমার ফ্যামিলি দেবে, সবার ফ্যামিলি এতটুকু ফরচুনেট নাও হতে পারে। সেই জন্যে যেটা উনি বলেছেন যে সরকারের একটা স্পেশাল ফান্ড থাকা দরকার, সেটা এন্টারপ্রেনিউরশিপ স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ফান্ড, এটা স্বল্প সুদে, এবং সেটা আপনি যেটা বলেছেন যে আমি এই মাসে লোনটা নেব, নেক্সট মাস থেকে তো আমাকে ইনস্টলমেন্ট পে করতে হবে, ব্যাপারটা এরকম যাতে মোটেও না হয়, সেখানে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি ক্রিয়েট করতে হবে। যদি সেই ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট না করতে পারি, তাহলে দেখেন আমাকে, তাহলে সবাই ওই যে কে চাকরি ক্রিয়েট করবে তার দিকে তাকিয়ে থেকে জব মার্কেটে ঢোকার যে প্রবণতা, সেটা কিন্তু মানে আমরা ওই দিকে যাব, উদ্যোক্তা ক্রিয়েট হবে না। আর আরেকটা যে বিষয় যেটা আমি আরও একটু অ্যাড করব, সেটা হলো যে দেখেন, উদ্যোক্তা ক্রিয়েট করার জন্য যে একটা মাইন্ডসেট ক্রিয়েট করা ইউথদের ভিতরে, স্টুডেন্টদের ভিতরে, যারা 11-12 পাস করে মানে অনার্সে ঢুকবে অথবা এরকম কিছু একটা স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কোনো একটা এরিয়াতে ট্রেনিং নেবে, তাদেরকে আগে থেকেই কিন্তু মোটিভেট করতে হবে আমাকে, যে দেখো চাকরির পিছনে গোড়া একটা অপশন, কিন্তু এর বাইরে তুমি চাইলে কিন্তু তুমি চাকরি ক্রিয়েট করতে পারো এবং তুমি আরো 10 জনকে নিয়ে সামনে যেতে পারবা। এবং সেই মাইন্ডসেটটা আগে থেকে ক্রিয়েট করা। বাংলাদেশে আমি মনে করি আমাদের শিক্ষা, যেহেতু আমি শিক্ষার সাথে জড়িত, আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যটাই এটা হয় যে হয় আমি দেশের বাইরে চলে যাব, হায়ার স্টাডিজ কিছু একটা নিয়ে বাইরে চলে যাব, বাইরে যাওয়াই মানে আমি ওখানে সেটেল হয়ে হলাম বা কিছু একটা করলাম, আর আরেকটা হলো বিসিএসে ঢুকবো অথবা দেশে এমবিএ করলে আমি কোনো একটা প্রাইভেট কোম্পানিতে, ভালো একটা কোম্পানিতে চাকরি পাবো কিনা, মানে আমি নিজে উদ্যোক্তা হবে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়নি। তার মানে দেখেন, এডুকেশনাল পলিসি, উদ্যোক্তা ক্রিয়েট করার সেপারেট পলিসি, সেটার জন্য ফিনান্সিয়াল মেকানিজম ডেভেলপ করা, সেটার জন্য একটা গ্যারান্টি, মানে এক ধরনের সেফটি, মানে একটা নেট, যদি আমি সেফটি নেটের কথাই বলি, মানে এই সেফটি নেটটা আমি বলছি যে নতুন উদ্যোক্তারা কতটা কমফোর্টেবলি, কতটা কনফিডেন্স নিয়ে, কতটুকু মানে ইনিশিয়েটিভ নিলে সে কনফিডেন্ট ফিল করতে পারবে যে দেখো আমি যদি কোনো কারণে নেক্সট মাস থেকে 2 মাস থেকে পরে 6 মাস পরেও যদি আমার প্রফিট না হয়, আমাকে কোনো জায়গায় আটকে থাকতে হবে না, কারণ আমার জন্য যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে এখানে। সেই ফ্লেক্সিবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে একটা স্পেশাল ফান্ড হতে পারে। দেখেন, বাংলাদেশে যদি আমরা গত 1 দশক 2 দশকের ব্যাংকিং সেক্টরের দিকে তাকিয়ে দেখি, গত 2 দশকের কথাই বলি বা 1 দশকের কথা বলি, ব্যাংকিং সেক্টরে আমাদের কিন্তু যে বিশাল ধরনের মিসম্যানেজমেন্ট অফ ব্যাংকিং ফান্ড, ব্যাংকের টাকা মিসম্যানেজমেন্ট হয়েছে। আপনি হিসাব করে দেখেন তো, সেই টাকার যদি 10% টাকাও যদি উদ্যোক্তা ক্রিয়েট করার জন্য আলাদা একটা ফান্ড ক্রিয়েট করা হতো এবং অ্যালোকেট করা হতো, আমি বিনা সুদে দিলাম, ধরে নিচ্ছি আমি বিনা সুদ দেবো না, আমি জাস্ট বলার জন্য, আমি 10,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করলাম, আমি 1 টাকা সুদ নেব না উদ্যোক্তাদের কাছ থেকে, তাতেও কি আমাদের ইকোনমি সেটুকু অ্যাফোর্ড করার মতো লেভেলে নেই? আমরা যথেষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা সেই জায়গায় এইটুকু অ্যাফোর্ড করতে পারবো। আমাদের দেখেন, আমাদের জিডিপির সাইজ কিন্তু এখন যথেষ্ট বড়, আমরা 460 বিলিয়নের ইকোনমি, আমাদের বাজেট যথেষ্ট বড় বাজেট, আমরা প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো আমাদের বাজেটের সাইজ। সেই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল ফান্ড ক্রিয়েট করা এবং সেখানে একটু ছাড় দিয়ে নতুন উদ্যোক্তাদেরকে মানে স্পেস ক্রিয়েট করা,
সেই জায়গাটা কমফোর্টেবলি আমরা করতে পারি। আমাদের ইকোনমি যথেষ্ট মানে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি মনে করি কনফিডেন্টলি গভর্নমেন্ট এই জায়গাটা উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য স্পেশাল ফান্ড ক্রিয়েট করতে পারে, স্পেশাল ট্রেনিং ক্রিয়েট। দেখেন কোনো একটা উদ্যোক্তা ইনভেস্ট করলো, এটা ওয়ার্কআউট নাও হতে পারে। কারণ আমি বিজনেস ওয়ার্ল্ড তো সেটাই, আমি ইনভেস্ট করা মানে এই না যে আমাদের ইজ এ গ্যারান্টিড প্রফিট। সেটা না হলে উদ্যোক্তা ফেল করলো প্রথম অ্যাটেম্পটে, তার মানে কি সে শেষ? সে কি মানে লাইনের বাইরে চলে গেল, আর কখনো ব্যাক করতে পারবে না? তাকে ব্যাক করানোর জন্যও কি আমরা ওইরকম ইনিশিয়েটিভ নিতে পারি কিনা? আমি একবার কেন, আমি তাকে 3বার 4বার, আমি 5বার কেন? ধন্যবাদ নজরুল ইসলাম। আমরা এই আলোচনাটিতে আবারও ফিরবো। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে আবারও যেতে চাই হুমায়ুন রশিদ আপনার কাছে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে প্রাথমিক বিনিয়োগে যে যদি কোনো উদ্যোক্তা ফল করে, সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো গ্যারান্টি স্কিম কিংবা প্রাথমিক লস কভারেজের মতো কোনো উদ্যোগ বা নীতিমালা প্রণয়ন করতে পারে কিনা? আমাদের আজকের কথা চিন্তা করলে হবে না। আমি প্রথমেই বলেছি আমাদের আগামীতে আরো অনেক বেশি উদ্যোক্তা আসবে। এই উদ্যোক্তারা যখন জানবেন যে দে হ্যাভ সাম সর্ট অফ পলিসি প্রোটেকশনস, কিছু পলিসি প্রোটেকশন আছে যেটা দিয়ে তারা ইনভেস্ট করলেও মানে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই পলিসি প্রোটেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা এখনও কিন্তু অ্যাড্রেসড হচ্ছে না। ভবিষ্যতে আমি বলবো যে এটা হওয়া উচিত, যে কিভাবে ইন্স্যুরেন্সের মাধ্যমে হতে পারে, স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে হতে পারে, আরও অন্য কোনো পলিসি দিয়ে যদি প্রোটেক্টেড করা যায় তাদেরকে, তাহলে আরও বেশি উদ্যোক্তা আসবে। উদ্যোক্তা মানে এই না যে উনি আইটিতেই কাজ করেন, এআই নিয়ে কাজ করেন, অ্যানিমেশনের কাজ করেন। উদ্যোক্তা কিন্তু একটা ভদ্র মহিলা হতে পারেন উনি খুব ভালো সর্ষে ইলিশ রাঁধেন। উনি কিন্তু এটাকে দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে এই সর্ষে ইলিশের একটা বাজার ক্রিয়েট করতে পারেন। উনি প্যাকড ফুড হিসেবে বাজারজাত করতে পারেন, যেটা বাঙালি কমিউনিটি দুবাইয়ে যারা থাকেন কিংবা সৌদি আরবিয়াতে থাকেন কিংবা ধরেন লন্ডনে থাকেন, তারা সবাই এই এই সর্ষে ইলিশ রেডি টু কুক মাইক্রোওভেন ফুড এরকম তো যেতে পারে। এরাও তো উদ্যোক্তা হতে পারে। কেন আমি এই কালচারে কেন যাচ্ছি না? আমি ইলিশ মাছটাকে এক্সপোর্ট করছি, করে আমি টাকা আয় করছি। আমি এখন যার কাছে এক্সপোর্ট করছি তার কিন্তু কাটার ব্যবস্থা নাই, তার ওখানে কিন্তু কোনো রান্না করার সেরকম সুবন্দোবস্ত নাই, তারপর সে জানে না। এই তিনটার কম্বিনেশনসে এই ভদ্রমহিলা আন্তর্জাতিক বাজারে কিন্তু ঢুকতে পারেন। এটা হচ্ছে ইনোভেশনস এবং নতুন উদ্যোক্তা। এটাকে সরকারকে পলিসি দিয়ে প্রোটেক্ট করাতে হবে। উনি এই যে খাদ্যদ্রব্য হ্যাচঅ্যাপ বলে একটা কোড আছে, এই কোডটাকে ওই ভদ্রমহিলার কাছে পৌঁছাতে হবে, ও ভদ্রমহিলাকে দিতে হবে। ফলে খাদ্যদ্রব্য এই ভ্যালু এডিশনস এবং রপ্তানির জন্য মানে একটা আলাদা সেল করতে হবে সরকারকে। এবং ওইখানে সরকারি কর্মকর্তা বসলে হবে না, যিনি আন্তর্জাতিক বাজার বোঝেন, যিনি আন্তর্জাতিক বাজারের এই নিয়মকানুনগুলা বোঝেন, সেরকম লোককেই বসাতে হবে। এই জায়গাগুলোতে কোনো ফুল টাইম এমপ্লয়ি রাখা যাবে না। এই যে বিডাতে বসানো হয়েছে, বিডার যিনি ভদ্রলোক, উনি বাইরে থেকে এসছেন। উনি কিন্তু জানেন যে মানে ফরেন ইনভেস্টার্সরা কি চান। এ ধরনের লোকরে দরকার বাংলাদেশে, যারা ভ্যালু অ্যাড করতে পারবে। আপনি ওইখানে এমন একটা লোকরে বসালেন যিনি উদ্যোক্তাদের অবস্থা, উদ্যোক্তাদের প্রয়োজন, উদ্যোক্তাদের কি ধরনের রিস্ক মিটিগেশনস প্ল্যান, এই জিনিসগুলো যে বোঝেন না, এরকম লোকরে তো বসানো উচিত না। অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই হুমায়ুন রশিদ, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে উদ্যোক্তার কথাও আসছে, সেই সাথে আমাদের দেশীয় পণ্যের রপ্তানিতে আমরা অনেকটা পিছিয়ে। আমরা যদি জুটের কথা বলি, জুট থেকে আমরা পিছিয়ে পড়েছি। আমরা যদি চামড়ার কথা বলি, সেখান থেকে পিছিয়ে পড়েছি। এইসব দিক থেকেও কিন্তু নতুন উদ্যোক্তা সৃষ্টি হতে পারে। আপনি এখানে দেখেন ইনোভেশন, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি, ইনোভেশনের যে কি পরিমাণ পিছনে আছি। আমাদের এখানে সায়েন্স ল্যাবরেটরি আছে, আমাদের এখানে রিসার্চ আছে, আমাদের ওই যে উনি বললেন যে 100 কতগুলো বিশ্ববিদ্যালয় আছে। কেন এদের রিসার্চ নাই? ফিলিপিন্সে কলার থেকে আপনার বের করা হয়, সুতা বের করা হয়, ওটা দিয়ে শার্ট বানানো হয় এবং এটা সবচেয়ে এক্সপেন্সিভ শার্ট।
যদি এটা ফিলিপিন্স করতে পারে, এই আনারসের থেকে ফাইবার দিয়ে বানানো হয়, কারণ পৃথিবীতে চেঞ্জ হচ্ছে, ইনোভেশন আসছে, আমরা পাট থেকে আরও অন্য কোনো ভ্যালু এডিশনে যেতে পারি কিনা, পাটকে আরও কিছু অন্য কোনো কিছুতে নিয়ে যেতে পারি কিনা। আপনার পর্দার কাপড় পুরা পাট দিয়ে হতে পারে, কিন্তু এই ডিউরেবিলিটিটা জানতে হবে। বাংলাদেশে এই ইনোভেশন, এই রিসার্চগুলো হচ্ছে না, নিড বেসড রিসার্চগুলো হচ্ছে না, ফলে আমরা ভ্যালু অ্যাডিশন করতে পারছি না। ফলে ওদেরকে টার্গেট দিতে হবে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে বলতে হবে যে তারা আগামী 5 বছরের ভিতরে 50টা ইনোভেশন জিনিস ডেলিভার করবে, এবং এইটা তারা একটা মানে স্বল্প মূল্যে বিক্রি করবে এই টেকনোলজি। এই পাটের যে বিকল্প, এটা সারা দেশে ছড়ায় দিতে হবে। পাটের বিকল্প হচ্ছে পাটের ভ্যালু এডিশনস, বিকল্প ঠিক না। আপনাকে ধন্যবাদ হুমায়ুন রশিদ। আমি যেতে চাই নজরুল ইসলাম, আপনার কাছে একই কথা আমি আপনার কাছেও আসতে চাই যে আমাদের এই ব্যর্থতাগুলো কোথায়, আমাদের দেশীয় পণ্যে উদ্যোক্তাদেরও সেই আগ্রহটা হারিয়ে যাচ্ছে দেশীয় পণ্যের, আমাদের কি নীতি নির্ধারণে বা নীতিমালার পরিবর্তন আনা প্রয়োজন কিনা? দেখেন, আপনি যেটা বলেছেন, আমি মনে করি নীতি নির্ধারণ একটা জায়গা। সবার আগে আমাকে দেখতে হবে যে একটা দেশের হাতে 3 ধরনের বড় সম্পদ থাকে। আমার প্রাকৃতিক সম্পদ, যা আমি প্রকৃতি থেকে পাচ্ছি, আমার যেটা ক্যাপিটাল অ্যাসেট আমি ক্রিয়েট করি, ম্যানমেড রিসোর্সেস, আরেকটা হলো হিউম্যান রিসোর্স। এখন দেখেন, কোনো একটা পার্টিকুলার সম্পদ অন্য একটা সম্পদ ডেভেলপ না হলে কিন্তু ওই সম্পদ আপনি প্রপারলি ইউজ করতে পারবেন না। যেরকম যদি আমার ম্যান পাওয়ার ঠিকমতো আমি ডেভেলপমেন্ট না করতে পারি, হিউম্যান রিসোর্স, তাহলে আমার অ্যাভেলেবল ন্যাচারাল রিসোর্সও কিন্তু আমি প্রপারলি ইউজ করতে পারবো না। আমরা আফ্রিকার দিকে তাকালেও দেখতে পারবো, মিয়ানমারের দিকে তাকিয়ে দেখেন, প্রচুর ন্যাচারাল রিসোর্স ইউজ করতে পারছি না, গভর্নেন্স ঠিক নেই। সো তাহলে আমাকে যেটা করতে হবে, আমার মেজর স্ট্রেংথ কোথায় আমার ইকোনমিতে। মেজর স্ট্রেংথ যদি আমি দেখতে চাই, আমার বিভিন্ন ধরনের ফসল আমি উৎপাদন করি, আমার বিভিন্ন ধরনের ন্যাচারাল রিসোর্স আমার আছে, যেরকম ওয়েটল্যান্ড, ওয়াটার বডিজ, এটা আমার বিশাল বড় একটা সম্পদ। কিন্তু আমি সেটাকে কিভাবে ব্যবহার করব, ওখান থেকে কি আমি, সারা দেশে দেখেন প্রচুর পরিমাণে উদ্যোক্তা আছে যারা মৎস্য সেক্টরে কিন্তু ইনভেস্ট করছে, সারা দেশে হয়েছে। আপনি গ্রামের দিকে গিয়ে দেখেন প্রচুর এডুকেটেড ছেলে মেয়ে মাছের পিছনে কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট করছে, যথেষ্ট কমফোর্টেবলি তারা কিন্তু এই বিজনেস করে যাচ্ছে। এটা একটা সেক্টর। গরু ছাগল আবাদ করা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে। আমি জাস্ট ঈদের পরে 2 দিন পরে গ্রামের দিকে গিয়েছিলাম, আমি দেখেছি প্রায় বাড়ি বাড়িতে মুরগির খামার, যদিও সেটা পরিবেশ দূষণও হচ্ছে, কারণ প্রপারলি করা হচ্ছে না, পাশে নদীটা নষ্ট করে ফেলা হচ্ছে। আমার সামগ্রিকভাবে আমাকে খুঁজে বের করতে হবে আমার কি অ্যাসেট আছে যেটা আমি ইউজ করতে পারবো। সেটাকে ইউজ করার জন্য আমার কি মানে সাপ্লিমেন্টারি অ্যাসেট লাগবে। সে ফর এক্সাম্পল, আমার ন্যাচারাল রিসোর্স, আমার ওয়াটার বডিস আছে, মাছের আবাদ করবো, আমার কি দরকার? ট্রেন ম্যান পাওয়ার দরকার, উদ্যোক্তা দরকার। কারা এই জায়গায় আসবে, তাদেরকে টার্গেট আমাকে সেট করতে হবে। কি ধরনের স্কিল তাদের দরকার, কি এডুকেশন তাদেরকে প্রোভাইড করা দরকার, কোন ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার, আমার কি ধরনের ফাইন্যান্সিং ব্যাকআপ দরকার। আপনি একটু আগে বলেছিলেন যে পলিসি প্রোটেকশন না হলে অনেকেই হয়তো সেখানে কনফিডেন্ট ফিল করবে না। আমি যে ওখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করব, আমি তো ধার করে ইনভেস্ট করব, আমার যদি লস হয়ে যায় আমি কি করব? আমার এক ধরনের প্রোটেকশন দরকার, আমার একটা ব্যাকিং দরকার। এবং আমি দারুণ একটা বিষয় উনি উঠিয়ে আনছেন যে দেখেন, এই মার্কেট তো আমার লোকাল মার্কেট না, লোকাল মার্কেটে কিন্তু আমার ছোট না। আমরা কিন্তু দেখেন প্রায় 180 মিলিয়ন পিপুলের মার্কেট, তাই না, বাংলাদেশের মার্কেট। এবং এই মার্কেটটা খুব দ্রুত এক্সপান্ডেড হচ্ছে, মানুষের চয়েস, মানুষের কনজামশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, মানুষের ক্যাপাসিটি বাড়ছে। এর বাইরে গ্লোবাল মার্কেট আমার হাতে কিন্তু দেখেন, একদিকে আমার চায়না, একটা বিশাল মার্কেট, একদিকে ইন্ডিয়া। সারা দুনিয়ার টোটাল পপুলেশনের 50% আমার আশপাশে থাকে, বিশাল পপুলেশন। এই মার্কেট কিন্তু এই যত ধরনের উদ্যোক্তারা যে জায়গাগুলোকে, ক্ষুদ্র উদ্যোক্তারা যে ধরনের প্রোডাক্ট প্রডিউস করবে যেগুলো এক্সপোর্টেবল, বিশাল মার্কেট আমার পাশে। আমার কিন্তু একটু আগে উনি বলছিলেন যে দেখেন, আমি ইন্ডিয়ান কমিউনিটি দেখেছি, যেখানে ইন্ডিয়ান কমিউনিটি আছে গ্লোবালি, সেইখানে ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আপনি সব কিছু পাবেন। আপনি ইস্ট লন্ডনে গিয়ে দেখেন বাংলাদেশি প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় ওখানে। আপনি সুকল বলিউড মানে হিন্দি ফিল্মের দেখেন, গ্লোবালি হিন্দি ফিল্ম যে জায়গাগুলো চলছে মূলত শুরু হয়েছিল যেখানে ইন্ডিয়ান কমিউনিটির প্রেজেন্সটা অনেক শক্ত, তারপরে কিন্তু গ্র্যাজুয়ালি সেটা এক্সপ্যান্ড করেছে। আমাদের কমিউনিটি কিন্তু গ্লোবাল ডায়াসপোরা যে বাংলাদেশি অরিজিন, সেটা কিন্তু এখন ছোট না, বিশাল মার্কেট। আমরা চাইলেই সেটা দরকার কয়েকটা জায়গায়,
পলিসি লেভেলে একটা পরিবর্তন আনতে হবে। আমার পলিসির সাথে টার্গেট করে আমার এডুকেশন এবং মানে যারা উদ্যোক্তা হবে তাদেরকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসা। এডুকেশন, রিসার্চ, সেইটার আমি রিসার্চ করলাম, শেলফে উঠিয়ে রেখে দিলাম। আমি থিসিস করালাম, একটা আর্টিকেল পাবলিশ করলাম পাবলিকেশনের জন্য, কিন্তু সেটার প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন নেই। আমি জানি সরকারের যেখানে আমি এটা সাবমিট করবো আর্টিকেল থ্রু করে ফেলে দিবে। আমি জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি বলছি। তাহলে আমি ওই রিসার্চটা কি, রিসার্চটা হয়েছে আমার পার্সোনাল বেনিফিটের জন্য, আমার প্রমোশনের জন্য, আমার হয়তো আমি আমার প্রোফাইলটা বাড়ানোর জন্য, কিন্তু এই রিসার্চের বেনিফিট যে ইকোনমি পেতে পারে সেই জায়গাটা কিন্তু আমরা দেখছি না, যেটা চায়না করছে, যেটা ইন্ডিয়াতে হচ্ছে একটা লেভেল পর্যন্ত। তার মানে আমার তাহলে ইন্ডাস্ট্রি, এডুকেশন, আমার দেন ফেসিলিটিস ক্রিয়েট করা যারা এই প্ল্যাটফর্মে আসবে এবং তাদেরকে লাইন দেখাতে হবে। দেখেন সবাই হয়তো যথেষ্ট নলেজ নিয়ে আসেন, আমি শুরুতেই বলেছিলাম নলেজ বা কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট। তাদেরকে নলেজ জেনারেশন করা, তাদেরকে সেই নলেজের অ্যাক্সেস দেওয়া। দেখো তুমি কোথায় ইনভেস্ট করলে কি ধরনের রিস্ক আছে, কি ধরনের পসিবিলিটি আছে, এবং প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজেস ক্রিয়েট করে দেওয়া সরকারের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি হুমায়ুন রশিদ, আপনাকেও, আপনার দুজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের বিজনেস টাইম এই পর্যন্তই। দেখাবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।